শাড়ি না পরতে পারলে পরার কি দরকার তাই তো বুঝি না। এখন খোলা শাড়ি নিয়ে র্যাম্প ওয়াক করবে নাকি? সাফওয়ানের কথায় মেজাজ তুঙ্গে উঠে যায় আয়াতের। এই লোকের সমস্যা কি? এটা আজ অবধি বুঝতে পারে না আয়াতের। যখনই কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশনে পড়বে সেইখানে লোকটা হাজির হবে, নয়তো ওনার সামনেই কোনো না কোনো অপ্রীতিকর সিচুয়েশন ঘটবে। একে হিরে বেঁধে শাড়ির কুচি খুলে গেছে, ওপর থেকে এনার বাক্যের শেষ নেই। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সাফওয়ান ভাই, আসলে কি বলুন তো, আমি বিয়ে থেকে পালানোর সময় ভাবিনি আমাকে ওয়ার্ল্ড রেস চ্যাম্পিয়নশিপে নিজের নামের পতাকা ওড়াতে হবে। আগে জানলে শাড়ি না, উসাইন বোল্টের কস্টিউম পরে আসতাম। মুখ তো কেচির মতো চলে। তা তোমার বাবার সামনে মুখটা চালালে হয়তো এভাবে পালাতে হতো না। চালিয়েছিলাম, বিনিময়ে বাগালে থাপ্পড় আর 7 দিন রুমে আটকে রেখেছিল। তোমার শাড়ির কুচি ঠিক হইলে কি আমরা যাইতে পারি? তোমার বাবার বডিগার্ডরা আসলো বলে। আয়াত আর কোনো কথা বলল না। বলে না, কথায় কথা বাড়ে। আর এই লোকটার সাথে কথা বলতে গেলে শুধু যে কথাই বাড়বে সেটা নয়, সকাল হয়ে যাবে অথচ তর্ক শেষ হবে না। শেষমেশ দেখা যাবে বাবার বডিগার্ডরা সত্যিই চলে আসবে। এখন তাড়াতাড়ি কোনো ট্রান্সপোর্ট ধরে কাজী অফিস যেতে হবে। 1 ঘন্টা আগেও আয়াত একরকম ভেবেছিল, কিন্তু পুরো উল্টো কাহিনী ঘটে গেল। যাকে দুধ চোখে সহ্য হয় না তার সাথে এখন পালাতে হচ্ছে। 1 ঘন্টা আগে ক্রমাগত ইফাতকে ফোন দিয়ে যাচ্ছে আয়াত। ফোন ধরা তো দূর, খালি ওয়েটিং বলে যাচ্ছে ফোন অপারেটরের মহিলাটি। হাতের সময় খুব কম, আর 4 ঘন্টা পর আয়াতের বিয়ে একটা বলদের সাথে, রামিম সাহেব অর্থাৎ আয়াতের বাবার বন্ধুর ছেলের সাথে। অনেকবার রামিম সাহেবকে বোঝাতে চেয়েছে আয়াত, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আয়াত রামিম সাহেবকে জানিয়ে দিয়েছে বিয়ে করলে ইফাতকেই করবে, ও বাদে কাউকে সে বিয়ে করবে না। কিন্তু রামিম সাহেবের এক কথা, উনি বেকার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না। দরকার হলে ড্রাইভারের সাথে বিয়ে দিতেও রাজি। ইফাত গ্রাজুয়েশনের পর বেকার বসে আছে 3 বছর। সারাদিন ক্লাব পাবে বন্ধুদের সাথে টাকা উড়ানোই ইফাদের একমাত্র কাজ। তার কথা, তার বাবার এত টাকা যে সে সারা জীবন বেকার থাকলেও কিচ্ছু যায় আসবে না। আয়াত এবং ইফাদের রিলেশন প্রায় 4 বছর হতে চলল। যতবারই তাকে বিয়ের কথা বলে সে এড়িয়ে যায়। আয়াত তাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে, অথচ তার কোনো হেলদোল নেই। আজ আয়াতের বিয়ে, অথচ ছেলেটার কোনো পাত্তাই নেই। টানা 20 বার ফোন দেওয়ার পর শেষমেশ ফোনটা তুলল ইফাত। বিরক্তির সাথে বলল, কি ব্যাপার, এত ফোন দিতে হয়? কথা বলছিলাম তো বেবি। রাখো তোমার বেবি। ইফাত, আজকে আমার বিয়ে, তোমার কি কিচ্ছু যায় আসে না? আমি সেদিনই তোমাকে বলে দিয়েছিলাম বাবা সিরিয়াস। তুমি যদি কিছু না করো এবার সত্যি আমাকে হারিয়ে ফেলবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইফাত, এখনো যদি কিছু না করো আর 4 ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে, তখন চাইলেও কিছু করার থাকবে না। তুমি এটা এখন বলছো? তুমি তো আমার সাথে এতদিন যোগাযোগ করনি। আজ 7 দিন পর আমি আমার ফোন পেয়েছি। তুমি তো একবারও আমার সাথে কথা বলার চেষ্টা করনি। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, হয় আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, নয়তো আমি ওই বলদকেই বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল আয়াত। ভালোবাসা কতটুকু অসহায় করে তুলতে পারে তার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। দরজায় করার নাড়লে চোখ মুখ মুছে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তানি ভেতরে ঢুকে। তানি আয়াতের বেস্টি। তানিকে পেয়ে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল আয়াত। তানি, আমি কি করব? আমি তোকে আগে থেকেই বলেছি, এই ইফাত ছেলেটা তোকে ঝুলিয়ে দিবে। দেখলি তো। ও বলল ব্যবস্থা করছে। এখন রেডি হয়ে নে, আমাদের পার্লারে যেতে হবে। আন্টি আমাকে পাঠালেন। দোস্ত, আমি ওই বলদাকে বিয়ে করব না। বারবার বলদা বলদা কেন বলছিস? ছেলেটার নাম হাবিব, স্ট্যাবলিশড ভদ্র ছেলে, ইফাদের চেয়ে 1000 গুণ বেটার। আমি পারবো না হাবিব টাবিবকে বিয়ে করতে। ইফাত একটা ব্যবস্থা ঠিক করবে, দেখিস। দেখা যাক, এখন চল। আধা ঘন্টা পর পার্লারে যাবার পর ইফাদের ফোন আসে আয়াতের মোবাইলে। ফোন রিসিভ করতেই ইফাত জানায়,
আয়াত, আয়াত, আমি সাফওয়ানকে পাঠাচ্ছি। এখন কোথায় আছো? তুমি আসবে না? আমি একেবারে কাজী অফিসে যাব। এখানে আমার শ্বশুরের কিছু স্বাস্থ্যবান বডিগার্ড আছে। সাফওয়ানকে সন্দেহ করবে না। আচ্ছা, আমি গুলশান 1-1 পার্লারে আছি। আমি ঠিকানা এসএমএস করে দিচ্ছি। মিনিট 15 পর সাফওয়ান এসে হাজির পার্লারের গেটে। বন্ধুত্বের খাতিরে এই জটের মধ্যেও সাফওয়ানকেও জড়াতে হলো। আয়াত আর সাফওয়ানের মাঝে 36-এর আখড়া। যদি আয়াত বলে ডান তো সাফওয়ানকে বাম বলতে হবে। আয়াত যতটা এলোমেলো, সাফওয়ান ততটা গোছানো। যতবার তারা মুখোমুখি হয়েছে ততবারই একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে তানির সাহায্যে কোনো মতে সাফওয়ান আয়াতকে নিয়ে পালাতে সক্ষম হয়। এখন আসি বর্তমান রাত 8:30। মিরপুর 2-এ কাজী অফিসের সামনে বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে সাফওয়ান এবং আয়াত। গুলশান থেকে সরাসরি মিরপুর চলে আসে তারা, যাতে বডিগার্ডদের হাতে না পারতে হয়। অথচ এখনও ইফাদের কোনো খোঁজ নেই। বাহিরের বেঞ্চিতে বসে ঝিম ধরে বসে আছে আয়াত। সাফওয়ান ক্রমান্বয়ে ফোন করে চলেছে ইফাতকে, অথচ তার ফোন বেজেই চলেছে, কেউ রিসিভ করছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের পাশে গিয়ে বসে সাফওয়ান। মেয়েটার মুখটা চুপসে গেছে। যেখানে কিছুক্ষণ আগেও ঝগড়া যাচ্ছিল, অথচ এখন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারাদিন কিছু পেটে পড়েছে কিনা সন্দেহ। সাফওয়ান পাশে বসতেই বলে ওঠে, সাফওয়ান ভাই, আমি কি কোনো ভুল করে ফেলেছি? কেন বলো তো? এই দেখুন না, বাবা মার সম্মান জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে পেতে চেয়েছিলাম, কি হলো? সেও আমাকে মাঝ রাস্তায় একা করে দিল। আচ্ছা, আমি তো কথা বলেছি, ওনারা আর আধা ঘন্টা খোলা রাখবেন বলেছেন। আর না হলে কাল বিয়েটা করে নিও। ইফাতকে আমি চিনি, ও ঠিক চলে আসবে। সান্ত্বনা দিচ্ছেন? হুম, ও আর যাই করুক আমাকে ঠকাবে না। সাফওয়ানের কথা মলিন হাসি হাসে আয়াত। মেয়েটার হাসিটা দেখে সাফওয়ানের হৃদয় কিঞ্চিত কম্পন দিয়ে ওঠে। পুনরায় ইফাতকে ফোন দিতে থাকে সাফওয়ান। রাত 11টা। ইফাদের ফোন বন্ধ আসছে। কাজে অফিস বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান আয়াতকে বলে, আয়াত, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা মা হয়তো পাগল প্রায় হয়ে তোমাকে খুঁজছেন। আপনি বাড়ি চলে যান। ইফাদ এখনো আসতে পারে। পাগলামি করো না, বাড়ি যাও। বাবা খুন করে ফেলবেন আমায়। আমার বাবার রাগ সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, উনি ইফাতকে অপছন্দ কেন করেন? বাবার ড্রাইভারের সাথেও আমাকে বিয়ে দিতে রাজি, কিন্তু বেকার ছেলেকে নিজের মেয়ে জামাই সে কিছুতেই করবেন না। মার জন্য টেনশন হচ্ছে, না জানি চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাবে? জানি না, তানির বাসায় যেতে পারবো না। রাতে ওর অহেতুক একটা ঝামেলা হবে। এর থেকে আমি একটা হোটেলে থেকে নিব। দেখি সকালে কি করা যায়। আর ইউ শিওর? হুম। একটা সস্তা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারা। এত রাতে কোনো ভালো হোটেলে যাবার মতো ওই নেই, সাথে টাকাও। শুধু যাতায়াতের টাকা, ভোটার আইডি আর কিছু ডকুমেন্টস বাদে আর কোনো টাকা নিয়ে বের হয়নি আয়াত। মনটা খচখচ করছে সাফওয়ানের। মেয়েটাকে এভাবে হোটেলে একা ফেলে যেতেও মন সায় দিচ্ছে না তার। হোটেলের ভেতর যেতে নিলেই সাফওয়ান হাত টেনে ধরে আয়াতে। পেছনে ফিরে চোখে চোখ রাখতেই দৃঢ় কণ্ঠে সাফওয়ান বলে ওঠে, আমি ব্যাচেলর থাকি, এক রুমের চিলে কোঠা, কিন্তু এই হোটেলের থেকে মাছ বেটার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। আমি নিচে বিছানা করে শুতে পারবো। এসব হোটেলে থাকাটা সুবিধার হবে না। প্লিজ কাম। না না না, একজন ছেলের সাথে রাতে আমি থাকতে পারবো না। আয়াতের অস্বস্তি দেখে শান্ত গলায় সাফওয়ান বলে, ইউ ক্যান ট্রাস্ট মি। দরকার হলে আমি ছাদেই থাকবো। শুধু ল্যান্ড লর্ডকে নিয়ে একটু সমস্যা। আই উইল হ্যান্ডেল। রাত অনেক হয়েছে, বাড়ি পৌঁছাতে 12:30 তো বাজবেই। ওই মোটা সার ঘুমিয়ে যাবে ততক্ষণে। চলো প্লিজ। অবশেষে আয়াত রাজি হলো। সরিয়ামের লাইটে পাশাপাশি হেঁটে চলেছে আয়াত সাফওয়ান। দুজনেই দুজনার গন্তব্য এক, কিন্তু লক্ষ্য আলাদা। রেল লাইনের দুটো আলাদা লোহার লাইনের মতো পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা। জানে না কেউই আগামীতে কি তাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার পাশের খড়কুটোহীন মানুষের বস্তা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, তো আরেক দল মানুষ রাত জেগে চেঁচিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছে। ঘুমিয়ে পড়ো, আমরা জেগে আছি।
রিক্সা না পেয়ে প্রচুর হাঁটতে হচ্ছে তাদের। হিল পরে পায়ে ঠসা পড়ে গেছে আয়াতের। আর না পেরে হিল খুঁড়ে ফেলল সে। নিচে জিন্স থাকায় শাড়িটা খানিকটা ওপরে তুলে নিল। হঠাৎ পেছন থেকে দুজন টহল পুলিশের বাঁশির শব্দ এবং চিৎকারে ভয়ে জমে গেল তারা। না জানি কি বিপদ আসতে চলেছে। পুলিশদের একজন চেঁচিয়ে যাচ্ছে। এই এত রাতে কি আকাম করতেছে? এই দাঁড়াও। ভয়ে সাফওয়ানের ডান হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়ল আয়াত। ধীর গলায় বলতে লাগলো, এখন কি হবে? সারা রাত থানায় কাটাবো নাকি? কিচ্ছু হবে না, তুমি চুপ থাকবে তাহলেই হবে। পুলিশেরা তাদের কাছে এসেই একজন সাফওয়ানের ঘাড় চেপে ধরল। আরেকজন রুক্ষ ফ্যানে গলায় বলল, রাত বাজে 11:45। এই রাতে এমনে ঘুরতেছে কেন? নষ্টামির জায়গা পাও না? দুইটা ডান্ডা খাইলে সব পিড়িতি বাইর হয়ে যাইবে। আপনারা আমার কথা বোঝার ট্রাই করেন। আসলে হয়েছে কি, চুপ। আব্দুল এগোরে এখনই থানায় নিয়ে যাইব। থানার কথা শুনেই আয়াতের হাত পা ঠান্ডা হতে লাগলো। হড়হড় করে বলতে লাগলো, থানায় কেন? আমরা তো বাসার দিকে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছিলাম, রিক্সা না পাওয়ায় দেরি হয়ে গিয়েছে। ট্রাস্ট আস, আমরা কোনো নষ্টামি করতেছি না। ওই মাইয়া, তুমি রাত 11:45-এ বিয়ার শাড়ি পইরা ঘুরতে বাইর হইছ? না মানে, আচ্ছা, আমাদের ছেড়ে দেওয়ার জন্য মালপানি কত নেবেন? দেখছো শফিক, আমাদের ঘুষ দেয়, কত বড় সাহস! এইবার এগোরে থানায় নিতে হইব, চল। রাত 12:15। থানায় ইন্সপেক্টরের সামনে বসে আছে সাফওয়ান এবং আয়াত। একটু পরপর অগ্নিদৃষ্টি দিচ্ছে আয়াত সাফওয়ানকে। তখন ওয়াকি টকিতে কথা বলে ওদের থানায় নিয়ে আসে কনস্টেবল শফিক এবং আব্দুল। ইন্সপেক্টর মেহরাব তাদের হাতের তর্জনী দিয়ে টেবিলে ক্রমাগত টকটক শব্দ করে যাচ্ছেন। সাথে একবার আয়াতের দিকে আর একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছেন। গলা ঝেড়ে এবার বললেন, কেস কি? এত রাতে বাইরে কি করছিলেন আপনারা? স্যার নষ্টামি করতেছিল, বললাম না হাতে নাতে ধরছি, উপরে ঘুষ দেওয়ার চাই। তোমাকে জিজ্ঞাসা করেছি আব্দুল, না তো একটু ঠান্ডা রাখো। বলো মিস। জি, সাফওয়ান ইসলাম। আসলে হয়েছে কি, আমরা পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কাজী অফিস বন্ধ থাকায় বিয়ে করতে পারিনি। আয়াতের কথা শুনে হতবাক হয়ে আয়াতের দিকে তাকায় সাফওয়ান। এই মেয়ে তাকে একটা ঝামেলায় ফেলবে। অবশ্য এটা নতুন না, এর আগেও মেয়েটা এভাবেই ঝামেলায় ফেলেছে। আয়াতের হাতে চিমটি কাটতেই আয়াত উহ করে চেঁচিয়ে ওঠে, উফ, পুরানা পুলিশ, ওনাদের কাছে লুকিয়ে লাভ নেই, ওনারা আমাদের হেল্প করতে পারবে। আসলে হয়েছে কি স্যার, আমরা দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা ওর প্রফেশন আর গরিবের জন্য ওকে মেনে নেননি। আজ আমাকে একটা বলদের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসি। আমার বাবাকে চিনবেন, রাহিম রহমান, রিটায়ার্ড মেজর জেনারেল। আমি তার একমাত্র মেয়ে। সাফওয়ান তো অনেক গরিব, তাই বাবা ওর সাথে আমার বিয়ে দেবেন না। এই যে দেখুন, আমার ভোটার আইডি সব আছে, আমরা আজই বিয়ে করতাম। সাফওয়ান হা করে আয়াতের অভিনয় দেখে যাচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর মতো অভিনয় করছে মেয়েটি, কি নিপুণভাবে কাছে। ইন্সপেক্টর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কনস্টেবলদের ঘুষ কেন দিতে চেয়েছেন? ওনারা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। আর সত্যি বলতে এত রাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে আমাদের বিয়ে হয়নি, একটা কনেকে বিয়ে থেকে পালিয়ে নিয়ে এসেছি। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি খুবই সতর্ক নাগরিক। আয়াত না থাকলে আমি এমনটা কোনোদিন করতাম না। আচ্ছা, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান, আমি কন্ট্রাক্ট করব। আর যদি এটার প্রমাণ হয় যে আপনারা মিথ্যা বলছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোথায় লিখবো? আব্দুল, ওনাদের সব ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দাও, এত রাতে পাবে না। আর সরফরাজ সাহেব, আপনার অফিসের ঠিকানাটা দিয়ে যাবেন। যদি এত রাতে কাজই পাওয়া যেত, আমি নিজে আপনাদের বিয়ে দিতাম। নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করছে সাফওয়ানের। এই আয়াতের জন্য কি এক ঝামেলাই না পড়ল। মিথ্যে তো বলে দিল, কিন্তু এখনই মিথ্যে ধরা পড়ে যে কি ঝামেলা পোহাতে হবে আল্লাহ জানে। ওপরে রামিম রহমানের মেয়ে, তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে ওনার চেনা জানা শেষ নেই।
এক রাতে তার জীবনে এতটা উদার চড়াই এর মুখোমুখি হতে হবে কে জানতো। আর এদিকে ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাত কেয়ারলেস, কিন্তু এতটা যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে পালিয়ে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে এখন নিজে লাপাত্তা। কাঁধে ভারী ভারী অনুভব হলে পাশে তাকিয়ে দেখে আয়াত তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে, সারাদিন কম ধকল তো যায়নি। রাতের আলো আধার খেলায় আয়াতের মুখটা কোনো শিল্পকর্ম থেকে কম লাগছে না, খুব যত্নে নিপুণ শিল্পকর্ম। এলোকেশি চন্দ্রমার ন্যায় মুখখানা, উপরে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটখানা, যে কাউকে আকর্ষণ করবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঠোঁটের নিচে ছোট তিলটি, যেন নজর ফোটা। অজান্তেই আপন মনে তাকিয়ে রয়েছে সাফওয়ান তার দিকে। কনস্টেবল আব্দুল জোরে ব্রেক কষলে সাফওয়ানের হুঁশ ফিরে। নিজের কাজে নিজেরই বিরক্ত লাগে গেল। কি করছিল সে? আয়াত ইফাদের আমানত যতই সুন্দরী হোক না কেন, তার প্রতি অন্যরকম অনুভূতির জন্ম দেওয়াই পাপ। নিজেকে নিজে শান্ত করার জন্য মনে মনে বলতে লাগলো, আয়াত একটা চালতা ফিরতা ঝামেলা, ওর মধ্যে ভালো লাগার কিছুই নেই। মনে নেই একবার তোর এক্সিবিশন ওর জন্য নষ্ট হয়ে গিয়েছিল? ওর জন্য আজকে তোর থানায় যেতে হয়েছে। সাফওয়ান, ওকে ইফাদের হাতে তুলে দিলেই তোর কাজ শেষ। সো নো মোহিত হওয়া হই, তুই একজন আর্টিস্ট, তাই তোর ওকে দেখে ভালো লেগেছে, এটাই, আর কিচ্ছু না। পানির পিকটা ফেলে আব্দুল বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখানে বসে রাত কাটাইবেন নাকি যাইবেন? আইয়া পড়ছে আপনার বাসা। ধন্যবাদ। এই আয়াত ওঠো, বাসায় এসে গেছি। আয়াতকে নড়াচড়া দেওয়ার পর অবশেষে বিরক্তি এবং ঘুম ঘুম গলায় বলে ওঠে, কি হয়েছে? আর একটু ঘুমাতে দাও, তুমিও ঘুমাও। ধুর, ওঠো না, বাসা চলে আসছে তো। কে শোনে কার কথা? আয়াত তো বেঘরে ঘুম উপায়ন্তর না পেয়ে আয়াতকে করে করে নিয়ে উঠে লাগলো। আর সাফওয়ানের দোয়া পড়তে পড়তে 5 তলায় উঠল সে। বাড়িওয়ালা দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও ঘড়ির কাঁটা 2টার ঘরে এসে পড়েছে, তবুও বলা যায় না। ওই লোকের ভরসা নেই। কোনো মতে আয়াতকে নিচে বসিয়ে দরজায় লক খুলে সে একটা মেয়েকে কোলে নিয়ে 5 তলা ওঠার 4টেখানি কথা না। যদিও আয়াতের ওজন তুলার মতো, তাও। আয়াতকে বেডে শুইয়ে ফ্রেশ হতে চলে গেল সাফওয়ান। আজকে দিনটা খুব ধকলের ছিল। দুপুরের পর থেকে খাবারের কণাও পেটে পড়েনি। কালকে সকাল 8টায় অফিস আছে, এখন না ঘুমালে কালকে জম্বি হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে একটা নীল 3/4 প্যান্ট আর কালো টি-শার্ট পরে নিল সাফওয়ান। আয়াত বেঘুরে ঘুমোচ্ছে। ওর ওপর হাতি হাঁটলেও টের পাবে কিনা সন্দেহ। অবশ্য মেয়েটিও না খাওয়া। অনেকবার সেধেছিল সাফওয়ান, কিন্তু খায়নি। ওর উপর কতটা প্রেশার যাচ্ছে সেটা না বললেও বুঝতে বাকি নেই সাফওয়ানের। চঞ্চল মেয়েটি নিজের কষ্টগুলো হাসির মাঝে লুকিয়ে রেখেছে। বাবা মাকে না বলে ভালোবাসার খাতিরে ছুটে এসেছে, কিন্তু সেই ভালোবাসাও কথা রাখেনি। রুমে এক বিন্দু জায়গা নেই শোয়ার। সাফওয়ানের পেন্টিং আর ক্যানভাসে ফ্লোর ভর্তি। শরীর ভেঙে যাচ্ছে। এখন এগুলো গোছানো একটা এভারেস্ট অভিযানের কাজ হবে, তাই উপায়ন্তর না পেয়ে ছাদে চলে যায় সে। আজ রাত নির্ঘুমই কাটবে বোঝা যাচ্ছে। ব্যানসন ধরিয়ে বাহিরে নজর দিল সে। খারাপ স্বভাবের এই একটাই আছে তার, সিগারেট খাওয়া। নিকোটিন সব খারাপের মধ্যে একটি ভালো কাজও করে, তা হলো স্নায়ু শান্ত করে। আর আর্টিস্ট মানুষদের এটা খুব দরকার। সাফওয়ানের জীবনটা খুব এলোমেলো। আয়াত যেন এই এলোমেলো জীবনে আরও ঝড় এনে দিয়েছে। আর্টিস্ট হবার ঘর ছেড়ে শহরে আসে সে, কিন্তু অভাবের শহরে শখের দাম নেই। পড়াশোনায় ভালো হওয়ায় একটা 17,000-এর চাকরি ম্যানেজ তো হয়ে গেছে, কিন্তু 17,000-এ টাকা ঢাকা শহরে কি হয়? সকাল 8টা থেকে রাত 7টা অবধি চাকরি করে এসে রাতে নিজের কল্পনার দুনিয়াতে তুলি ঘোরায় সে। 2-3টা আর্ট গ্যালারিতেও আঁকাও দিয়েছে, তাতে বেশি একটা লাভ হয়নি। একবার তো এক্সিবিশনও পেয়েছিল, কিন্তু ওই আয়াতের জন্য সব আর্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে মেয়েটাকে সাফওয়ানের সহ্য হয় না। অতীতের পাতা উল্টাতে উল্টাতে কখন সকাল হয়ে গেছে খেয়ালই নেই সাফওয়ানের। সকাল 6টা। রুমের দিকে হাঁটা দেয় সাফওয়ান। সিলে কোঠা আর ছাদ পাশাপাশি, একটা দরজা দিয়েই ঢোকা যায়।
দরজাটা খুলতেই মুহূর্তেই শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন দরজাটা খুলতেই মুহূর্তেই শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন বেঘরে ঘুম, শাড়ি এলোমেলো, আঁচলের কোনো হদিস নেই, সাদা ধবধবে প্যাকটা উন্মুক্ত। মেয়েটা এত কেয়ারলেস কিভাবে হতে পারে? ঘুমে কারোর শাড়ি এতটা এলোমেলো হয়ে যেতে পারে? দরজাটা আটকিয়ে পুনরায় ছাদে চলে এসেছে সাফওয়ান। চোখ বন্ধ করলে এখনো আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে দেখেছে সে। এতটা সুন্দর নারীও হতে পারে, যেন ভাস্করের নিপুণ হস্তের শিল্পকর্ম। মাঝে মাঝে ছেলেদের পক্ষেও নিজেকে আটকানো কঠিন হয়ে পড়ে। আর সব থেকে আকর্ষণীয় ছিল নাভির পাশের গাঢ় তিলটি। যে কোনো ছেলের মাথা ঘোরানোর জন্য সেটা যথেষ্ট। ছাদের পানির নলটি ছেড়ে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সাফওয়ান। একই সকাল, ওপরে কালকে রাতে বেশ শিশির পড়েছিল, পানিটা বেশ ঠান্ডা। এখন এই ঠান্ডা পানি থেরাপি তাকে কুচিন্তা থেকে রক্ষা দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজতে চলেছে। মাথা ভেজানোর কারণে অর্ধেক শরীর এমনিতেই ভিজে গেছে। এবার ভেতরে যেতেই হবে, এখন না বের হলে অফিসে লেট হয়ে যাবে। মিনিট 20 জোরে জোরে কড়া নাড়লে আয়াতের সাড়া পায় সে। বেশ দৃঢ় কণ্ঠে বলে, আঁচলটা ঠিক করো, আমি ভেতরে আসছি। সকাল সকাল এমনিতেই জটলা পেকে থাকে আয়াতের মাথা। ওপরে মনে হচ্ছে মাথায় কেউ হ্যামার দিয়ে বেশ কিছুক্ষণ তবলা বাজিয়েছে। আশেপাশের দৃশ্য দেখে হাবলার মতো বেশ কিছুক্ষণ বসেছিল সে। কাল রাতে পুলিশের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু মনে নেই তার। চোখটা চারিদিকে ঘোরালে খেয়াল করে পুরনো একটি স্টোর রুমের মতো ঘরের চৌকির মতো বেড়ে বসে আছে সে। রুমের দেয়ালের রং খসে গেছে। লাস্ট হয়তো 3 বছর একবারও রং করা হয়নি। তার মানে এটা সাফওয়ানের চিলে কোঠার রুম। এবার ধীরে ধীরে বাস্তবে ফিরে আয়া বুঝতে পারে রাতে সাফওয়ান এখানেই তাকে নিয়ে এসেছিল। রুমটা খুব ছোট। একপাশে একটা থার্ড হ্যান্ড স্টিলের আলমারি, তার পাশে একটা কম দামি ছোট্ট টেবিল, তাতে রং তুলি স্কেচবুক এলোমেলো করে পড়ে রয়েছে। ঘরের দক্ষিণ দিকে বেশ বড় জানালা। জানালা দিয়ে আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে গাড়ির হর্নও শোনা যাচ্ছে। মানে বাড়িটা রোডের খুব কাছে। সারা ঘর অগোছালো, কিন্তু নোংরা নয়। ফ্লোরে সাফওয়ানের পেন্টিং এবং ফাঁকা ক্যানভাস ভর্তি। জানালার ঠিক পাশে একটা ঘুম ধরা আলনা আছে, তাতে সাফওয়ানের নোংরা কাপড় রাখা। ঘরটা পর্যবেক্ষণ শেষ হলে শুনতে পায় সাফওয়ান কড়া নেড়েই যাচ্ছে। সাফওয়ান যখন কথাটা বলে তখন নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে যায় সে। রাতে অস্বস্তির জন্য কখন আঁচল খুলে ফেলেছিল খেয়ালই নেই তার। কোনো মতে শাড়িটি দিয়ে নিজেকে পেঁচিয়ে সাফওয়ানকে ভেতরে আসতে বলে সে। সাফওয়ান একবারও আয়াতের দিকে না তাকিয়ে আলমারির কাছে চলে যায়। শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ছুট লাগানোর সময় পেছন থেকে আয়াত ডাকলে বাধ্য হয়ে আয়াতের দিকে তাকায় সে। আমাকে আপনার একটা টি শার্ট দেবেন? আমার কাছে পরার মতো কোনো জামা নেই শাড়ি বাদে। আলমারি খোলাই আছে, নিয়ে নিও, আমার লেট হচ্ছে। বলেই ওয়াশরুমে ঢুকে থাম করে দরজা লাগিয়ে দিল সাফওয়ান। এলোমেলো চুল, ঘুম ঘুম চাহনি আর লাল হয়ে থাকা গাল থেকে কয়েকবার হার্টবিট মিস হয়েছে সাফওয়ানের। এই মেয়েকে খুব দ্রুত ইফাদের হাতে তুলে দিতে হবে, নয়তো পাগল হয়ে যাবে সাফওয়ান। সকাল 11টা। আয়াত জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনটা তার ভালো নেই। তানির কাছে সকালে ফোন দিয়েছিল। তানির কাছে থেকে জানতে পারে রামিম সাহেব তাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি তানির সামনেই বলে দিয়েছেন, আয়ানকে সামনে পেলে এর শেষ দেখে নেব। আয়াতের মা শারমিন বেগমের শরীরটা নাকি ভালো নেই। মেয়ে নিখোঁজ দেখে প্রেশার লো হয়ে 2-3 বার অজ্ঞান হয়েছে। ছুটে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে, কিন্তু নিজের কর্মফল যে নিজেকে ভোগ করতে হচ্ছে। ইফাদের আশায় ঘর ছেড়ে আসার সময় একবারও কল্পনা করেনি আজ ভালোবাসার শাস্তি এভাবে পেতে হবে তাকে। ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাদের কিছু বন্ধু বান্ধবদের নাম্বার সাফওয়ানের কাছ থেকে নিয়ে রেখেছিল। তারা কেউ জানে না ইফাদ কোথায়। আচ্ছা, ইফাদের কোনো বিপদ হয়নি তো? বাবা ওর কোনো ক্ষতি করেনি তো? ধুর, আর ভাবতে পারছি না। একবার ইশরাতের সাথে কথা বলতে পারলে হয়তো।
জানতে পারতাম, কিন্তু ওর নাম্বারটা বন্ধ। উফ, এই ভাই বোন নিজের ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আমি এখন কি করব? তানির বাসায় যেতে পারবো না। বাবা তানির বাসার সামনে পাহারা লাগিয়েছে। সাফওয়ান ভাইকে জ্বালানোর কোনো মানে হয় না, কিন্তু কোথায় যাব আমি? জানালার পাশে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে যাচ্ছে আয়াত। সামনে যে ডেড এন্ড যাওয়ার পথটুকু খুঁজে পাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা, চোখে নোনা জলের আবির্ভাব ঘটাচ্ছে বারংবার। সাফওয়ান মাঝে একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে যে সে খেয়েছে কিনা। সে বন্ধু হিসেবে তার দায়িত্বের অধিক পালন করে যাচ্ছে, আর অসহায়ের মতো আয়াত তার সাহায্য নিয়ে যাচ্ছে। চোখ মুছে দৃঢ় পরিকল্পনা করল সে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আয়াতের, খুব কঠোর। সোজা ইফাদের বাড়ি যে উঠবে সে। তাতে তার পরিবারের লোকেরা রাগ করলেও কিছু করার নেই। তারপর ইফাদকে মুখের ওপর জিজ্ঞেস করবে সে কি তাকে বিয়ে করবে কিনা। এই পরিকল্পনা আজকের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। কিন্তু হাতে টাকা নেই। ইফাদের বাসায় যেতে হলেও 600 থেকে 700 টাকা লাগবে সিএনজিতে। সেই টাকাটা হাতে নেই। সাফওয়ান আসলে তাকে পরিকল্পনার কথাটি জানাতে হবে। পাশের দোকান থেকে পরোটা আর ডাল দিয়ে গেছে সাফওয়ান। ডাল ঠান্ডা হয়ে গেছে আর পরোটা শক্ত, কিন্তু পেটের ইঁদুরদের এটাই দিয়েই শান্ত করতে হবে। যে মেয়ে সামান্য ঠান্ডা পানি আঙুলে ছোঁয়াতে পারে না, আজ সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে। ব্রেড জ্যাম আর ব্ল্যাক কফি ব্যতীত যার নাস্তা হয় না, আজ তৈলাক্ত চুপচুপে পরোটা আর ঠান্ডা পানির মতো ডাল খেতে হচ্ছে। জীবন কত কিছু শিখায়। বিকেল 5টা। সারাদিন শুধু সাফওয়ানের পেন্টিং দেখেই দিন কেটেছে আয়াতের। ইফাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ দিয়েছে বেশ কিছু, কিন্তু লাভ হয়নি। কেঁদে কেঁদে মাথা ধরে আসতে ছাদে রাখা সাফওয়ানের ছোট স্টবে প্রথম কফি বানানোর ট্রাই করেছে। ফলাফল হাতে 2-3টা ফোসকা পড়েছে, কিন্তু কফি সে বানানো শিখে গেছে। সাফওয়ানকে অনেকবার বলেছে তার পোর্ট্রেট ড্র করতে, কিন্তু লোকটা মুখের উপর বলে দিয়েছে তার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য নয়। কফি হাতে জানলায় দাঁড়িয়ে আকাশ দেখতে যখন ব্যস্ত আয়াত, তখন ক্রমাগত দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটির হাতে একটি পেঁয়াজের বাটি। এভাবে ঘরে ঢুকে পড়ায় অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় আয়াত। মেয়েটি উচ্চতায় আয়াতের সমান, গোলগাল মুখ, চুল একপাশে বেরুনি করা, দেখে মনে হচ্ছে কলেজে পড়ে। মেয়েটি আশেপাশে চোখ ঘুরিয়ে আয়াতের দিকে নজর দেয়। চোখে একরাশ কৌতূহল আর অপছন্দের আভা নিয়ে মাথা থেকে পা অব্দি চোখ বোলায় সে। আয়াত তখন সাফওয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার পরেছিল। টি শার্টটা বেশ বড়, গলাটা বেশ নেমে যাচ্ছে, কিন্তু উপায় নেই। বিয়ের শাড়ি আর জিন্স বাদে পরিধানের কোনো কাপড় আর নেই। কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মেয়েটি আয়াতকে, কে তুমি? সাফওয়ান ভাইয়া জামা পরে আছো কেন? আমি কি আমি কি হলো বলো? তোমাকে বলবো কেন? আগে তুমি বলো, তুমি কে? আমি মায়া, এই বাড়ি আমার বাবার। তুমি কে বলো, নয়তো বাবাকে বলে দিব। আমি সাফওয়ানের স্ত্রী। এই মুহূর্তে মাথা একেবারে ফাঁকা হয়ে যায় আয়াতের। দুম করে মনে যা এসেছে তাই বলে দেয় সে। মেয়েটি প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, পরে কান্না কান্না মুখ করে দৌড়ে চলে যায় রুম থেকে। ঘটনার আকস্মিকতায় কিছুই মাথায় ঢুকছে না আয়াতের। মেয়েটি ঝড়ের গতিতে এলো, আবার টর্নেডোর গতিতে চলে গেল। হচ্ছেটা কি? রাত 8টা। আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সাফওয়ানের। না জানি আয়াত একা একা কি করছে। সকালের পর থেকে কথাই হয়নি। প্রথমে ভেবেছিল দরজা বাহিরে থেকে আটকে যাবে, পরে ভাবলো অজান্তে বিপদ আসলে আয়াত বের হতে পারবে না, আর মোটা সার ওপরে আসবে না রাতের আগে। সে জানে সাফওয়ানের অফিস টাইম, কিন্তু মায়াকে নিয়ে একটু চিন্তা থেকে যায়। মেয়েটি ধুমধাম চলে আসে। রাস্তায় আসার পথে কিছু কম দামি 3 পিস লেডিস গেঞ্জি আর রাতের খাবার কিনে বাড়ির দিকে রওনা দেয় সাফওয়ান। বাড়িতে এসে সিঁড়িঘর থেকেই খুব শোরগোল শোনা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারে শব্দগুলো তার রুম থেকে আসছে। দ্রুত 5তলা এসে দেখে দরজা হা করে খোলা। ভেতরে যে যেন মাথার উপর বাজ ভেঙে পড়ে সাফওয়ানের। ঘরের ভেতর ঢুকতেই দেখে ভেতরে যে যেন মাথার উপর বাজ ভেঙে পড়ে সাফওয়ানের।
ঘরের ভেতর ঢুকতেই যে দেখে বিল্ডিংয়ের সব মহিলা সিনিয়র সিটিজেন সেখানে উপস্থিত। মোটা সার অর্থাৎ বাড়িওয়ালা আবুল কালাম আজাদ সাহেব এবং আর দুজন পুরুষ বেড়ে বসা। আয়াত তাদের সামনে দাঁড়ানো, গম্ভীর মুখে আজাদ সাহেব কাপে চুমুক দিচ্ছে। আলমারির পাশে মায়া মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন সাফওয়ানের মাথায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, এত রাতে বাড়ি ছাড়া হলে কোথায় যাবে। ভিড় ঠেলে আয়াতের কাছে যেতেই এক মহিলা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমার দ্বারা এমন কিছু আমরা কিছুতেই আশা করিনি সাফওয়ান। ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে। সাফওয়ান একটা ঢোক গিলে বলে, কি হয়েছে আন্টি? কি করেছি আমি? আজাদ সাহেব এবার উঠে দাঁড়িয়ে সাফওয়ানের সামনে এসে গলা খাকারি দিয়ে বললেন, আমি আশা করি নাই তুমি এমন কাজ করবা। ভাবছিলাম তুমি আমার ছেলের মতন, কিন্তু বৌমা ঘরে আনছো অথচ আমাদের একবারও জানাইলা না। সে তো মায়া আসছিল বইলেই আমি জানতে পারছি মেয়েটার একটা জামাও নাই, ও তোমার জামা পরে আছে। দুপুরে পরোটা আর ডাল খাইছে, আমাকে বললে খাবার পাঠিয়ে দিতাম। যাকগে বৌমা, তুমি কিন্তু সংকোচ করবে না। তোমার এই আজাদ চাচা আছে, তুমি আমার কাছে মায়ার মতোই, তাই কোনো অসুবিধায় আমাকে স্মরণ করবে। সাফওয়ান আছে, আমরা এখন যাই, চলেন আপনারা। জি চাচা। আর সাফওয়ান এখন বিয়ে করেছে, এখন আর একা নও তুমি, তোমার ঘরে একটা বউ আছে, তাই এখন থেকে দায়িত্ববান পুরুষ হতে চেষ্টা করো। ব্যাচেলার জীবন কিন্তু শেষ। আজাদ সাহেবের কথা মাথার ওপর দিয়ে গেল সাফওয়ানের। হা করে একবার আয়াতের দিকে আর একবার বাকিদের দিকে দেখছিল। আয়াত ইনাদের কি এমন বলল সবাই আয়াতকে এতটা স্নেহ করছে? উপরে মোটা সার যে কিনা সাফওয়ানের সাথে সারাটাক্ষণ ভাড়া ভাড়া করে মাথা খারাপ করে দেয়, সে আয়াতকে বৌমা বৌমা করে তুলে তুলে করছে। আয়াতের পরনে একটা নীল জামদানি শাড়ি, যা আয়াতের নয়। তার মানে বিল্ডিংয়ের একজন আন্টি পরতে দিয়েছেন। হচ্ছেটা কি? আন্টিরা সবাই আয়াতকে নতুন সংসারের যাবতীয় টিপস দিয়ে যাচ্ছেন। সাফওয়ান ফ্রেশ হয়ে সাদা টি শার্ট আর নেভি 3/4 প্যান্ট পরে নিল। আন্টিরা যাবার পর আয়াত যেন হাফ ছেড়ে বাসত। দরজা লাগিয়ে পেছনে ফিরতে দেখে সাফওয়ান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। টি শার্টটা বুকের সাথে যেন মিশে আছে। 6 ফিট লম্বা সুঠাম দেহি পুরুষ 3/4 প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে। ভেজা পায়ের পশমগুলো লেপ্টে আছে। না চাইতেও চোখ তার দিকেই আটকে আছে। ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এভাবে দেখলে তো নজর টিকা দিয়ে হাঁটতে হবে। সাফওয়ানের কথায় হুঁশ ফিরে আয়াতের। সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মনে মনে বলল, আল্লাহ, মাটি ফাঁক করো, ঢুকে যাই। আয়াতের কাজে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। টেবিলে রাখা ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু জামা কাপড় আছে আর খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তুমি বিল্ডিংয়ের লোকদের কি এমন বলেছো যে তারা তোমায় মাথায় তুলে রেখেছে? ওইটা আসলে হয়েছে কি, 1.5 ঘন্টা আগে মায়া চলে যাবার পর থেকে একা একা বোর হচ্ছিল আয়াত, তাই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ খুব জোরে দরজা ধাক্কা দিলে লাফ দিয়ে ওঠে সে। মনে হচ্ছিল ঘরে ডাকাত পড়েছে। ধীর পায়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে একদল মহিলা আর 3 জন মধ্যবয়স্ক পুরুষ ঢুকে পড়ল। আকর্ষিতভাবে এত মানুষ ঘরে ঢোকার পরায় আয়াত ভয়ে সিটিয়ে যায়। সবাই তাকে মাথা থেকে পা অবধি এমনভাবে দেখছেন যেন একটা চিড়িয়াখানার জন্তু দেখছে। তাদের মধ্য থেকে মায়া সামনে এসে একজন মোটা ভুঁড়ি এবং রাজকীয় গোফধারী পুরুষকে বলতে লাগলো, এই যে সেই চোর, বলেছি না সাফওয়ান ভাইয়ের কাপড় পরে আছে, আবার বলছে সাফওয়ান ভাইয়ের স্ত্রী। হয়েছে, এবার তুমি চুপ করে থাকতে পারো। তাদের কথোপকথনে বুঝতে বাকি রইল না ইনি বাড়িওয়ালা। এই লোকটাকেই সাফওয়ান মোটা সার বলে। মানুষটার চেহারা একটু সারের মতোই, গোলগাল মুখ, রাগি রাগি চোখ, ঠোঁটের উপরে রাজকীয় গোঁফ। মানুষটার উচ্চতা খুবই কম, কিন্তু বিশালাকার দেহ না ভুঁড়ি। লোকটি এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ান, তারপর রাগী কণ্ঠে বলেন, তুমি কে? এখানে কি করো? আমি হ্যাঁ, কি? আমি কি? আমি সাফওয়ানের বউ। তোতলা নাকি? না না না,
আমি তো জানি সাফওয়ান অবিবাহিত ব্যাচেলার। কবে হলো তোমাদের বিয়ে? আঙ্কেল, আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করেছি। জি, পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের সম্পর্ক 4 বছরের। বাবা কাল জোর করে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। সাফওয়ান তো ভালো চাকরি করে না, তাই সাফওয়ানকে মেনে নেননি আঙ্কেল। কি করব বলুন, উপায় ছিল না আমাদের, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। আমার কাছে কোনো কাপড়ও নেই, তাই সাফওয়ানের কাপড় পরেছি। আমি বাধ্য করেছিলাম সাফওয়ানকে। এখানে সাফওয়ানের কোনো দোষ নেই। বলেই কান্না করতে লাগলো আয়াত। আয়াতের কান্না রামিম সাহেব ব্যতীত যে কোনো মানুষকে গড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজাদ সাহেব আয়াতের মাথায় হাত রেখে নরম স্বরে বলেন, কিন্তু মা, কাজটি কিন্তু তুমি ভালো করেছো। তোমার মা বাবা কতই না কষ্ট পেয়েছে বলো। আঙ্কেল, যদি আমার হাতে উপায় থাকতো আমি কি এরকম করতাম বলুন? তবে আমার দৃঢ় বিশ্বাস বাবা মা ঠিক একদিন আমায় বুঝবে, দেখবেন। বলতে বলতে গলা ধরে এসেছে আয়াতের। আসলে কি রামিম সাহেব বুঝতে পারবে তা কি? যদি রামিম সাহেব নিয়ে দেওয়ার জন্য এতটা অস্থির না হতেন, তবে কি আজ এভাবে পালিয়ে আসতে হতো তাকে? মা, তুমি আমার সাথে আসো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরবে। নতুন বউ এভাবে টি শার্ট পরা মানায় না। এক আন্টির কথায় ধ্যান ভাঙে আয়াতের। তারপর আন্টি আয়াতকে শাড়ি পরিয়ে দেন। আয়াত সবার জন্য কফি বানায়। একটা আড্ডার আমেজ তৈরি হয়। মায়া মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়াতের বুঝতে বাকি নেই মেয়েটা তাকে চরম অপছন্দ করে। ঢাকার ব্যতিব্যস্ততার মাঝে কোনো অপরিচিত মানুষও এতটা আন্তরিক হতে পারে, এটা যেন কল্পনার বাহিরে আয়াতের জন্য। মানুষগুলোকে মিথ্যে বলতে একদম ভালো লাগছে না তার, কিন্তু করারও কিছু নেই, নয়তো সাফওয়ানকে ঘর ছাড়া হতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখে সাফওয়ান হাঁ করে তার দিকে তাকিয়ে রয়েছে। তুড়ি দিয়ে হাত নাড়িয়ে বলে, কি হলো? এভাবে ক্যাবলাকান্তর মতো কি দেখছেন? তুমি অভিনেতা হলে কিন্তু ভালো নাম কামাতে পারতে, তা তো আমি জানি। কিন্তু মিথ্যে কথা না বললেই পারতে। কি করব বলুন? আমার প্রেমিকা পুরো আটঘাট বেঁধে এসেছিল। আপনার সুপ্ত প্রেমকে কলি থেকেই উঠিয়ে ফেলার জন্য। সরি, বাট আই হ্যাড নো চয়েস। কি? কিসের প্রেমিকা? ও আমার কেউ লাগে না। ন্যাকা যেন কিছু বোঝে না। ওখানে কেউ না থাকলে আমাকে কাঁচা চিবিয়ে খেত। আজীব, আমি তো ব্যাচেলর, তাই না? সত্যি সত্যি বিয়ে করলে এ বাড়িতে তুলব কিভাবে? বিয়ে করে বউকে নিয়েই চিলে কোঠায় উঠবেন নাকি? আর উঠলেও বলবেন আমি দা নিয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিলাম, আমাকে তালাক দিয়ে দিয়েছেন। ধন্য তুমি। ইফাদের সত্যি কপাল পড়েছে। ইফাদের কথা শুনতেই উজ্জ্বল মুখটা নিয়ে গেল আয়াতে। সাফওয়ান আয়াতের মুখ দেখেই বুঝতে পেরেছে ইফাদের খোঁজ এখনো পায়নি। আয়াতের মন ভালো করতে বলল, আমি আজকে গ্রিল নিয়ে এসেছি, ভালো খেতে, এখনো গরম আছে, চলো খেয়ে নিই। আমার খিদে নেই। এই দেখো, আমি এতদিন একা একা খেয়েছি, আজ তুমি আছো, আমি চাই না একা একা খেতে, চলো না প্লিজ। সাফওয়ানের জোড়াজুড়িতে না পেরে শেষমেশ খেতেই হলো আয়াতকে। খাওয়া দাওয়া শেষে আয়াত বেডে আর সাফওয়ান নিচে বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি আর কাল রাত না ঘুমানোর জন্য সাফওয়ান শুধুই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কিন্তু আয়াতের চোখে যেন ঘুম নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে এপাশ ওপাশ ফিরে। যখন ঘুম আসছিল না তখন উঠে ছাদে চলে যায়। ফোনে ইফাদের নাম্বার ডায়াল করতেই ফোনটি অন হয়। বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায়। বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায় একজন মহিলা কণ্ঠ। অপর পাশের মানুষটি বলে, হ্যালো, কাকে চান? আমি আয়াত। আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের কেউ হন? পেশেন্ট মানে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে আয়াত। তখন অপর পাশ থেকে শুনতে পায়, আমি মেডিকেল হসপিটাল থেকে বলছি। মোবাইলটি পেশেন্টের সাথে পাওয়া গেছে, কিন্তু ওনার যা অবস্থা তাই আমি মোবাইলটা আমার কাছে রেখেছি। পেশেন্ট বলতে কি হয়েছে ওর? উনি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছেন, দুটো বোন ফ্র্যাকচার হয়েছে। আজ 2 দিন হয়েছে উনি এখানে অ্যাডমিট। ওনার সাথে কোনো আত্মীয় বা পরিবারের কেউ আসেননি। আমি আজকে মোবাইলটা অন করলাম, সরি, যাতে কেউ ফোন করলে জানতে পারি।
এটা কোনো মেডিকেল? ঢাকা মেডিকেল। ও ভালো আছে তো? হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, 1 মাসের মধ্যেই নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ওনার তো রেস্ট দরকার। বেশ, আমি কাল সকালে আসব, আপনি ফোনটা রিসিভ করবেন প্লিজ। আচ্ছা। ফোনটি রেখে কান্নায় ভেঙে পড়ে সে। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। ইফাত এত বড় একটা বিপদে ছিল, আর সে কিনা জানতই না। কি ভুলটাই না বুঝেছিল। সকাল হতেই ঢাকা মেডিকেলে যেতে হবে, নয়তো সত্যি দেরি হয়ে যাবে। সারা রাত দুশ্চিন্তাতেই কাটিয়ে দিল। ঘুম যেটুকু এসেছিল তাও পালিয়ে গেছে। না জানি ইফাতকে কি অবস্থায় দেখবে। সকাল 5টা। আজানের সাথে সাথেই ঘুম ভেঙে গেল সাফওয়ানের। চোখ খুলতে খুলতে বেডের দিকে চোখ পড়তেই দেখলো আয়াত নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ ফিরিয়ে দেখলো না মেয়েটি নেই। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে নীল শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার মানে আয়াত ছাদে রয়েছে। মেয়েটি কি তবে রাতে ঘুমোয়নি? ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেলে দেখতে পায় বিষণ্ণ চিত্তে বাহিরের দিকে তাকিয়ে রয়েছে আয়াত। সূর্যের প্রথম কিরণে দীপ্তিময়ী মুখটা যেন বুকে যে লাগার ক্ষমতা রাখে। চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে আপন মনে উঠছে। গ্রিক গডেস অ্যাফ্রোডাইট কেউ হার মানাবে এই মানবীর সৌন্দর্য? নিজেকে সামনে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে, সারা রাত কি চোর পাহারা দিচ্ছিলে? ইফাত হাসপাতালে। কি? কাল রাতে ওর ফোনে ফোন দিয়েছিলাম। ভারাক্রান্ত গলায় রাতের নার্সের সাথে কথোপকথন সম্পূর্ণ বিস্তারভাবে বলল সাফওয়ানকে। চিন্তায় ভ্রু কুঁচকে আসে সাফওয়ানের। তাহলে ইফাতকে ভুল বুঝেছিল এই দুদিন। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, 7টার মধ্যে রেডি হয়ে নাও। মেডিকেলে যেতে আধা ঘন্টা লাগবে। জ্যামে না পড়লে মুখটা ভালো করে ধুয়ে নিও। এরকম জম্বি লুক দেখলে ভয় পাবে ইফাত। সাফওয়ান ভাই। আয়াত চেঁচিয়ে এলোপাথারি মারতে লাগলো সাফওয়ানকে। সকাল 8টা। জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে আয়াত এবং সাফওয়ান। নার্স এই রুমের পথ দেখিয়ে চলে গেছেন। বেড নাম্বার 13 সামনে দাঁড়িয়ে আছে তারা। ইফাত তখন কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। পিঠের দিক থেকে মুখ দেখা যাচ্ছে না। চোখে পানি নিয়ে আস্তে করে পাশে বসে ইফাদের। কাঁথা না সরিয়ে বলতে লাগলো, তুমি এতটা কেয়ারলেস কেন? তোমার কিছু হলে আমার কি হতো? কখনো কি আমার কথা ভাববে না? আমাদের তো সেদিন বিয়ে করার কথা ছিল। জানো, আমি লাল বেনারসি পরেছিলাম, ঠিক তুমি যেমনটা পছন্দ করো তেমন ভাবে সেজেছিলাম। অথচ দেখো কি হয়ে গেল। কথা বলবে না আমার সাথে? ওগো। আয়াতের কথাগুলো শুনে অজান্তেই বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতে লাগলো সাফওয়ানের। এমন তো হবার কথা ছিল না। তাহলে কেন এমনটা হচ্ছে? দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত সাফওয়ান ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। দম বন্ধ লাগছিল এই মুহূর্তে তার। অপরদিকে কথাবার্তা শেষে আয়াতের আকুতি মিনতিতে পাশে শোয়া লোকটির ঘুম ভেঙে যায়। কাঁথাটা সরিয়ে বলে, ওগো, কবে বিয়ে করবে আমায়? কাঁথা সরানোর পর রীতিমতো শক খায় আয়াত। চিকন ছিপছিপে বডির একটি লোক সেখানে শুয়ে আছে। মুখ ভর্তি দাড়ি, চোখের নিচের কাটা ঘা যেন তার কুকামের সাক্ষী দিচ্ছে। কে আপনি? ইফাত কোথায় তাহলে? 1 মিনিট। নার্স কোথায় আপনি? নার্স দৌড়ে এলে জিজ্ঞেস করে, কি হয়েছে? এটা আমার ইফাত না। ইফাত কোথায়? মানে যার ফোন দিয়ে আপনার সাথে আমার কথা হয় উনি কোথায়? তিনি, এনার কাছে আমি ফোনটা পেয়েছি। আর ইউ শিওর? হ্যাঁ। এবার তেড়ে এসে শৌকতের কলার চেপে জিজ্ঞেস করে আয়াত, এই ফোন আপনার কাছে কিভাবে এলো? বলেন, নয়তো পুলিশে দিব। ওয়ার্ডের ভেতরে শোরগোলে সাফওয়ান দৌড়ে ভেতরে যায়। সেখানে যেয়ে দেখতে পায় আয়াত রীতিমতো একটা রোগা পটকা লোককে গলা ধরে ঠাকাচ্ছে। তাড়াতাড়ি আয়াতকে সেখান থেকে সরিয়ে আনে সাফওয়ান। নয়তো দেখা যেত লোকটা ওখানে অক্কাপেত হতো। সকাল 9:30। একটা নাস্তার দোকানে মুখোমুখি বসে নাস্তা করছে সাফওয়ান এবং আয়াত। কারো মুখে কোনো কথা নেই। সাফওয়ান আপন মনে পরোটা ডাল খেয়ে যাচ্ছে, আর আয়াত শুধু পরোটা নাড়াচাড়া করছে।
শকত মোবাইলটা সিএনজিতে করে ইফাদের মিরপুর থেকে উত্তরা যাবার পথে পকেট থেকে চামে চুমে চুরি করে নেয়। অনেক আকুতি করে ইফাদের সাথে একই সিএনজিতে উঠেছিল সে। ইফাদ নেমে যাবার পর ভেবেছিল চোরাই বাজারে বিক্রি করে ভালো দাম পাবে, কিন্তু সেটা হবার আগেই রাস্তা পার হতে গিয়ে বাইকের নিচে চাপা পড়ে হাড় ভেঙে মেডিকেলে ভর্তি হয়। কাহিনী শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে আয়াতের। তার মানে ইফাদ তার বাসার দিকে যাচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো ইফাদ মিরপুর এসেও কেন আবার তার বাসার দিকে রওনা দিয়েছিল? এই 2 দিন সে একবারও খোঁজও নেয়নি আয়াতের। সাফওয়ান বেশ কিছুক্ষণ ধরে আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। শুকনো ফ্যাকাশে মুখটা দেখতে একদম ভালো লাগছে না তার। হুট করে একজনকে ফোন করে জানিয়ে দিল, ভাই আজকে শরীরটা ভালো নেই, আজ অফিসে আসতে পারবো না, খুব জ্বর, একা মানুষ, কেউ দেখাশোনারও নেই। আচ্ছা আচ্ছা রাখি। ফোনটা রেখেই আয়াতকে বলল, বাসে চড়তে পারো? কেন? অবাক হয়ে আয়াত প্রশ্ন করলে উত্তরে সাফওয়ান বলে, উত্তরা যাব, হাতে 200 টাকা আছে, এসি বাসে নিতাম কিন্তু আবার ফেরত বাসায় যেতে হবে তো, তাই বলছি যাবে খাটারা বাসে? চলুন, আমার কোনো সমস্যা নেই। উৎসাহিত হয়ে বলল আয়াত। যেই ভাবা সেই কাজ। বিল দিয়ে মরে যেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসলো। ধাক্কাধাক্কি করে কোনো মতো একটা সিট জোগাড় করে দিল আয়াতকে সাফওয়ান। গন্তব্য এখন ইফাদের বাসা। বিকেল 5টা। বাড়ির পথে রওনা দিচ্ছে আয়াত এবং সাফওয়ান। আয়াতের চোখ থেকে না চাইতেও পানি পড়ছে। সাফওয়ান যাতে না দেখে তাই লুকিয়ে অন্যদিকে ফিরে পানি ফেলছে সে। প্রথমে ইফাদের বাড়ি গিয়েছিল, বাড়িতে তালা মারা, আশেপাশের লোকেরা জানে না তার কোথায়। গতকাল সকালে নাকি ফুল ফ্যামিলি ব্যাগ বস্তা বেঁধে চলে গিয়েছে। প্রথমে অনেকবার ইশরাতকে ফোন করার চেষ্টা চালিয়ে কিন্তু ফলাফল শূন্য। তারপর সাফওয়ান তাকে বলে বাড়ি ফিরে যেতে। খুব সাহস করে শারমিন বেগমকে ফোন লাগায় সে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ফোনটা রামিম সাহেব ধরেন। হ্যালো, কে বলছেন? বাবা, আমি আয়াত। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আমি আয়ান নামে কাউকে চিনি না। প্লিজ বাবা, কথাটা শোনো প্লিজ। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। রামিম সাহেব ঠাস করে ফোন কেটে দেন। এখন আর কোনো উপায়ন্তর না পেয়ে পুনরায় রওনা দিচ্ছে সাফওয়ানের চিলেকোঠায়। সিঁড়ি বেয়ে উঠতেই সাফওয়ানের পা আটকে যায়। নিজের ঘরের দরজার সামনে আজাদ সাহেবের সাথে একজন মহিলা আর পুরুষকে দেখে মাথা যেন ফাঁকা হয়ে যায়। সাফওয়ানকে থেমে যেতে দেখে আয়াত অবাক হয়। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখেই বলে ওঠেন, ওই যে সাফওয়ান আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখেই বলে ওঠেন, ওই যে সাফওয়ান আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন এগিয়ে এসে সাফওয়ানের সামনে এসে দাঁড়ায়। ঠাস করে সাফওয়ানের গালে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, এত বড় হয়ে গেছিস যে বাড়িতে না জানিয়ে বিয়ে অবধি করে ফেলেছিস। বাহ, এটা তোর থেকে আশা করিনি সাফওয়ান। ইচ্ছে করছে। সোহাগ, থামো, কি করছো? ওর ওয়াইফ পাশে, আমরা ভেতরে যেয়ে কথা বলি, চলো। পুরুষটি মহিলাটিকে কোনো মতে শান্ত করে থামালো। অবস্থা বেগতিক দেখে আজাদ সাহেবও দাঁড়ালেন না। সাফওয়ান একটা ঢোক গিরে বলল, আপা ভেতরে যে কথা বলি প্লিজ। কথা বলার মতো কোনো পরিস্থিতি রাখছো? তাই তো বলি, 1 সপ্তাহ হয়ে গেল, বাসায় পা রাখছো না কেন তুমি? প্লিজ দুলাভাই বোঝান না। সোহাগ, ভিতরে চলো, আমরা ভিতরে যেয়ে কথা বলি, প্লিজ, সিক্রেট করো না। বিকেল 6টা। মুখোমুখি বসে রয়েছে আয়াত এবং সোহাগ। সাফওয়ানের মুখে সব শুনে ভ্রু কুচকে তাকালো আয়াতের দিকে। আয়াত মাথা নিচু করে বসে রয়েছে, একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েকে নিজের বাড়িতে কোন আক্কেলে রাখলি তুই? প্রবলেম হয়েছে আমাকে বলতে পারতি, আমার বাসায় থাকতো। এমন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিনা বিয়েতে একই রুমে থাকাটা খুব ভালো দেখায়। আপা পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানানোর সময় পাইনি। এখন রাত 1:30টায় তোমার বাড়িতে ওকে নিয়ে কিভাবে যেতাম বলো? উপর থেকে প্রতিদিন নতুন ঝামেলা। কিন্তু তুমি তো অবুঝ নও সাফওয়ান। একটা মেয়ে তোমার বাড়িতে আছে, ওকে তোর বাড়িতে ফিরতে হবে। তখন লোকে নানা কথা বলবে, তখন সেটা হ্যান্ডেল কিভাবে করবে? আর ইফাদের খোঁজও তো জানো না। সোহাগ, শান্ত হও। রবিন একটা কথাও বলবে না।
ওকে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা করেছো তোমরা। তুমি আর মায়ের প্রশ্রয়ে ও আজ ঘর ছেড়েছে। সোহাগ সাফওয়ানের বড় বোন। সাফওয়ানের থেকে 4 বছরের বড় সে। ছোটখাটো গোলগাল মুখ মানুষটি, সব দিক ঠিক থাকলেও মাথাটা খানিকটা গরম। হাতের তুড়ির সাথে সাথে মাথাটা তার গরম হয়ে যায়। রবিনের সাথে বিয়েটা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখনো বাচ্চা হয়নি তাদের। রবিন খুবই শান্তশিষ্ট একজন মানুষ। সোহাগকে অসম্ভব ভালোবাসে সে, কিন্তু সোহাগের রাগকে প্রচুর ভয় পায়। সাফওয়ান অনেক চেষ্টা করেও যখন সোহাগকে থামাতে পারছে না, তখন আয়াত শান্ত এবং ধরা গলায় বলে, আপা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এক বান্ধবীর বাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা তাকে এতটা অপমান করেছে যে সে আমার সাথে কথাও বলতে চাচ্ছে না। বাবাকে ফোন করলে বাবা ফোন কেটে দিচ্ছেন। আপা, আমি কি করব বলুন? আমার কাছে টাকাও নেই কোনো হোটেলে থাকার মতো। ইফাত, এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? একটা মেয়ের ইমোশন নিয়ে খেলার আগে ওর একবারও বিবেকে বাঁধলো না? আপা শান্ত হও, বিপি বাড়িয়ে ফেলবে তো। রাখ তোর বিপি। মেয়েটার মুখ দেখেছিস? ইস বেচারি। শোনো আয়াত, তোমার এই বোন আছে, তুমি কিছু চিন্তা করো না। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমার সাথে খুলনা যাবে, সেখান থেকে আসার পর আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলবো। না চাইতেও আয়াতের চোখ ভিজে আসে। নিজের কোনো ভাই বোন না থাকার কারণে বড় বোনের কমতিটা সবসময় খোলতো আয়াতের কাছে। আজ যেন সেই জায়গাটা পূরণ হয়েছে সোহাগের জন্য। জড়িয়ে ধরে সোহাগকে। তাদের এই মধুর মিলন দেখে সাফওয়ান এবং রবিন হতবাক। এই না সোহাগ মাথা গরম করে অস্থির করে ফেলেছিল সবাইকে, অথচ এখন আবহাওয়া কি শীতল, কি মধুর। রাত 10টা। নিজ হাতে আজ রান্না বান্না করেছে সোহাগ, তাকে সাহায্য করেছে আয়াত। খাওয়া দাওয়া শেষে লুডো খেলার তাল তুলল রবিন। রবিন খুব মজার মানুষ, আয়াতের সাথে খুব ভাব হয়েছে তার। লুডো খেলার তাল তোলায় আয়াতও নেচে ওঠে। তারা যখন লুডো খেলায় ব্যস্ত, তখন সাফওয়ান আর সোহাগ ছাদে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান সোহাগকে জিজ্ঞেস করে, আপা, তুমি আমার চিলেকোটায় ভুলেও পা রাখো না। আজ কি মনে করে? সুহানারা বিয়ে করেছে বাবা। কবে বিয়ে? সামনের সপ্তাহে। মা খুব কান্নাকাটি করছে, বলছে তোকে না নিয়ে যেন বাড়ি না ফিরি। আমাদের একমাত্র ভাই তুই, ওর বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়? বাবা কি বলেছে? তার শেষ কথা ছিল, এখন কি আমার সাফনের পা ধরতে হবে আমার মেয়ের বিয়েতে আনার জন্য? বুঝলাম। কবে যাচ্ছি? কাল বিকেলের বাসে। ভাগ্যিস টিকিট কাটিনি, নয়তো আয়াতের জন্য টিকিট কাটতে সমস্যা হয়ে যেত। আয়াত যাবে নাকি? ওকে কোথায় রেখে যাবি? বাবাকে হ্যান্ডেল করতে পারবে তো? সেটা আমি বুঝে নেব। এখন চল ওখানে গিয়ে দেখি কি করছে ওরা। সারা রাত লুডো আড্ডাতে কাটলো তাদের। কয়েক মুহূর্তের জন্য সকল চিন্তা যেন উবে গিয়েছিল আয়াতের। ছোটবেলা থেকে ঢাকা থেকে বের হয়নি সে। যখন খুলনা যাবার তাল উঠেছে, সেও এক পায়ে রাজি খুলনা যাবে তাই। সাফওয়ান শুধু ফাঁকতালে আয়াতকেই দেখছে। মুক্তোর মতো হাসিটা তীর্যক তীরের মতো বুকে চেয়ে লাগছে। সাফওয়ানের মুগ্ধ চাহনি সোহাগের চোখ এড়ালো না। পরদিন বিকেল 5:30। অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। একটা ব্যাগ কিনে এসেছে আয়াতের জন্য, যাতে সেটাই আয়াতের জামা কাপড় গোছাতে পারে। আজাদ সাহেবকে বলে 4টার দিকে গাবতলের দিকে রওনা দেয় তারা। জ্যাম কম থাকায় 1.5 ঘন্টায় পৌঁছেও যায়। বিকেল 6টার বাস। সোহাগরা অনেক আগে এসে পড়েছে। বাসে উঠে প্রথম গোল লাগলো কিভাবে বসবে। সোহাগদের পুরো পরিবার যাচ্ছে, শ্বশুর শাশুড়ি, সোহাগের 2 দেবর, তাদের ওয়াইফ এবং বাচ্চারা। রবিনের বাসার সবাই জানে আয়াত সুহানার বান্ধবী। ভাগ্যক্রমে আয়াত আর সাফওয়ান পাশাপাশি বসল। সোহাগ যদিও বারবার আয়াতের পাশে বসতে চাইছিল, কিন্তু রবিন জিদ করায় সেটি আর হয়ে উঠল না। কেন জানে আজ বারংবার চাচ্ছিল যাতে আয়াতের পাশেই যেন সে বসতে পারে। আজকাল মেয়েটিকে বড্ড বেশি ভালো লাগতে শুরু করেছে। আগেও যে এমনটা হতো না তা নয়, কিন্তু আগে যতবার এই খেয়াল মাথায় এনেছে, ততবার বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের সুপ্ত আশাকে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু আজকাল বেহায়া মনটাকে নিয়ে যেন একদম পেরে উঠছে না। রাত 12টা।
ফেরির জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বিগত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো সিরিয়াল পায়নি। এদিকে বাসের সবাই ঘুমে বিভোর। বাসের হালকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এসে রাখছে। কানে কিছু বিট হবার শব্দ পাওয়া যাচ্ছে। চোখ পিট পিট করে তাকিয়ে দেখে সে সাফওয়ানের বুকের ওপর ঘাপটি মেরে ঘুমিয়ে রয়েছে। সাফওয়ানের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনছে। যখনই সাফওয়ানের কাছে আসে এই মাতাল করা মিষ্টি গন্ধটা সে পায়, হয়তো তার পারফিউমের গন্ধ। লোকটাকে কোনো কালে সহ্য হতো না আয়াতের, অথচ আজ এই লোকটাই বড্ড ভরসার জায়গা। এই লোকটা না থাকলে আজ কোথায় থাকতো কে জানে। আস্তে করে উঠে যেতে নিলে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? হুম, তাহলে ঘুম ভেঙে গেছে। ফেরিতে উঠবে হয়তো বাস। আর কতক্ষণ? সকালের মধ্যে পৌঁছে যাব। ও, ঘুমিয়ে পড়ো। হুম। বলেই চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর ঘুমের সাগরে তলিয়ে পড়ল আয়াত। সকাল 11টা। সাফওয়ানের বাড়ির সামনে সবাই রীতিমতো মুখ হা হয়ে আছে আয়াতে। বিশাল বাংলো টাইপ দোতলা বাড়ি। খুলনার নামকরা চাল ব্যবসায়ী নিজামুদ্দিন চৌধুরীর ছেলে সাফওয়ান। আয়াতের হা করা মুখটি বন্ধ করে দিয়ে সাফওয়ান বলে, মুখ খোলা রাখলে মাছি ঢুকে যাবে। আপনি তো বলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এসব কি? আমি তো বলিনি আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, বলেছি আমার আর্থিক অবস্থা অতটা ভালো নয়। এসব বাবার আমার নয়। ভাগ্যিস আপনার সাথে বাবার কোনোদিন যোগাযোগ হয়নি, মাথায় করে রাখতো আপনাকে। তাই বুঝি, তাহলে শ্বশুর আব্বাকে বলে সত্যি সত্যি বিয়েটা সেরে নেই। বলেই টিপ্পনি কেটে ব্যাগ কাঁধে নিয়ে ভেতরের দিকে রওনা দিল সাফওয়ান। ভেতরে যেতে না যেতেই একটা মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে যেতে না যেতে একটি মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কত মিস করেছি জানো, একটু যোগাযোগ করলে কি হতো। অন্না, তুই বড় হয়েছিস, এখন তুই আর বাচ্চা নেই, সবাই দেখতেছে। তো বিয়ে তো করলে তোমাকেই করব, তাই না? কে দেখছে তাতে আমার কিছুই যায় আসে না। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব কে বলেছে তোকে? মানে আমার মতো মেয়ে মানে? আমি না বাল্যবিবাহের পক্ষপাতী না। এখন ছাড় আমাকে, আর একবার ধারে কাছে আসবি তো দেখিস কি করি। বলেই অন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সাফওয়ান। মেয়েটা 1 নম্বরের চিপকো, সম্পর্কে তার ফুফাতো বোন। এখনো কলেজের গণ্ডি পার হয়নি, অথচ বিয়ের স্বপ্ন বুঝছে। অন্যার এমন সাফওয়ানের সাথে ঢলাঢলি আয়াতের বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সুহানার সাথে সোহাগ আয়াতের পরিচয় করিয়ে দিল। সুহানাকে সব ঘুরে বলতেই এক লাফে বলে উঠল, সত্যি করে বলো তো আপু, তুমি সত্যি সত্যি দাদাকে পছন্দ করো? মানে দেখো, আমার দাদা ভাইটা ফুল একটা প্যাকেজ। ইনকাম কম কিন্তু মানুষটা ভালো, একটু রাগী কিন্তু ভালো শিল্পী, দেখতেও খারাপ না। তোমার সাথে কিন্তু খারাপ মানাবে না। আমি বলি কি, ইফাত ভাইকে ছেড়ে দাদা ভাইকে বিয়ে করে নিও। এই 2 দিনে কি আমার ভাইটাকে একটুও ভালো লাগেনি? সাফওয়ান ভাই আর আমি অসম্ভব। আমার জীবনে ইফাত না থাকলেও উনি আর আমি সম্ভবই না। সারাটাক্ষণ ওনার সাথে আমার 36-এর আকড়া লেগে থাকে। জানো, একবার শখ করে বলেছিলাম আমার একটা ছবি এঁকে দিতে। সে বলে কিনা আমার ছবি ক্যানভাসে তোলার অযোগ্য। দূর, ওকে দিয়ে কিছু হবে না। আয়াতের এখানে বেশ লাগছে। সাফওয়ানের 51বর্তী পরিবার, লোকে লোকে ভরপুর। সাফওয়ানের মা সেলিনা বেগম খুবই নরম কিসামের মহিলা। এত আদুরে মানুষও হয় তাকে না দেখতে মনেই হতো না। আসার পর থেকে আয়াতের যত্নে কোনো কমতি রাখেননি। সাফওয়ানের বাবার সাথে এখনো পরিচয় হয়নি। সাফওয়ানের দিদুন এখনো বেঁচে আছেন হোসনে আরা বেগম, প্রচণ্ড দাপটে মহিলা। সোহাগ আর তার স্বভাব পুরো এক। এছাড়া সাফওয়ানের 2 চাচা এবং 1 ফুপুও এখানেই থাকেন। সাফওয়ানের ফুপু নিপা বেগম বিধবা। অন্না খুব ছোট থাকতেই তার বাবা মারা যায়। তখন থেকে নিপা বেগম এবং অন্না এখানেই থাকেন। নিপা বেগম প্রচুর খিটখিটে স্বভাবের একজন, সারাক্ষণ সবার কিছু না কিছু ভুল ধরবেই সে।
সাফওয়ানের চাচিরা একজন এক এক রকম। একজন সারাক্ষণ রান্নাঘরে দিন কাটায় তো আরেকজন ড্রেসিং টেবিলের সামনে। সাফওয়ানের অন্না বাদেও 4 জন কাজিনও রয়েছে, সব স্টুডেন্ট। মোটামুটি একটা বিশাল পরিবার। সবাই নিজাম সাহেবের কে জমের মতো ভয় পায়। 4 বছর আগে সাফওয়ানের গ্রাজুয়েশন যখন শেষের পথে, তখন নিজাম সাহেবের ইচ্ছা ছিল সাফওয়ান যাতে ব্যবসার হাল ধরে, কারণ বাড়ির সব ছেলেদের মধ্যে সাফওয়ানই বড়। কিন্তু সাফওয়ানের ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়া, ব্যবসাতে বসে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেবে না বিধায় সে সেদিন ঘর ছেড়েছিল। সুহানা যখন সাফওয়ানের এই বাড়ি ছাড়ার গল্পটি বলছিল আয়াতকে, তখন আয়াতের নজর ছিল উঠানে বসে আড্ডারত সাফওয়ানের দিকে। লোকটার প্রতি সম্মান যেন আরো বেড়ে গেল আয়াতের। 2 দিন পর সন্ধ্যা 7টা। আজ সুহানার হলুদ। আয়াতের কাছে পরার মতো কিছু ছিল না বলে সোহাগের একটি কাঁচা হলুদ জামদানি শাড়ি তাকে পরিয়ে দেয় সোহাগ। ঘন কালো চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। হালকা সাজে আয়াতকে যেন সদ্য ফুটন্ত হলুদ গোলাপ লাগছিল। হলুদের অনুষ্ঠান শুরু হবে তাই সব মেয়েরা টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সেলিনা বেগমের হাতে যে অনেক কাজ, এখনো ফলের ডালা সামনে যায়নি। কিন্তু মেয়েগুলো হয়েছে এমন যে তাদের খুঁজে পাওয়া ভার। অগত্যার সামনে আয়াতকে পাওয়ার আয়াতের হাতে ফলের ডালা দিয়ে বললেন,